চিতার আগুন থেকে ফুলকি উড়ে গিয়ে তোমার বাড়ির চালে পড়বে, আমি বলে দিলাম। বংশের বাতি দিতে কেউ থাকবে না, চিতার আলোয় ছড়িয়ে পড়বে তোমাদের বংশে। সেই জনহীন শ্মশানের জ্বলন্ত শবের সামনে দাঁড়িয়ে বলা শ্রীপদর কথাগুলো ভয়ানক গুরুত্ব নন। তিনি বললেন, এই যতীন, তোমরা এটাকে ভাগাচ্ছ না কেন গো? এই যাবাক, এটা পাগল কোথাকার। যতীন ঘোষাল ইতস্তত করতে লাগলেন। কালো রোগা শ্রীপদ চকচকে চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা দেহধারী প্রেতের মতো। এই যে আমার প্রিয় ভক্তরা, রাতের চিতা অডিও স্টোরি, বাংলার গ্রাম, বাংলার রাত, আর তার ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয়। ভয় পেতে পারেন, কিন্তু বিশ্বাস করবেন না। আজ রাতে আমি চলে এসেছি তোমাদের আমার জীবনের কিছু গল্প শোনাতে। রাতের চিতা অডিও স্টোরিতে আজকে আমি যে গল্প শোনাবো সেটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাতি তারাদাস বন্দ্যোপাধ্যায়। আজ তোমাদের শোনাবো গল্পের নাম তারানাথের ব্যর্থতা। রামরাম চৌধুরীর মৃতদেহ নিয়ে যখন আমরা গ্রাম থেকে বের হলাম তখন দিনের আলো নিভে এসেছে। শ্রাবণের প্রথম সপ্তাহ। সেবার বৃষ্টি হয়েছিল খুব। মাঠে ঘাটে জল থই থই করছে। পথ পিচ্ছল। সারাদিন জল হয়ে সবে একটু ক্লান্তি দিয়েছে, কিন্তু বিশেষ ভরসা পাওয়া গেল না। আকাশে মেঘের কোলে চমকাচ্ছে বিদ্যুতের ঠান্ড। শিশিরে শিশিরে বাতাস দিচ্ছে পূর্ব দিক থেকে। গায়ের মাতব্বর যতীন ঘোষাল ডেকে বলল, তাড়াতাড়ি পা চালাও হে সব, জল তো আবার এলো বলে। যতীন ঘোষাল বললে কি হবে, তাড়াতাড়ি পা চালাবার উপায় নেই কোনো। আলের উপর দিয়ে রাস্তা, তারপর কিছু দূর গিয়েই মাইলখানেক মাঠ ভাঙতে হবে। এঁটেল মাটি বৃষ্টিতে ভিজে বিউলি ডালের মতো হড়হড়ে হয়ে আছে। তারপরে কাদের উপর চৌধুরী মশাই দুধ খেয়ে খাওয়া শরীরের ভার। অনেক বয়সে মারা গেলে কি হয়? রামরাম চৌধুরী বিশাল পুরুষ ছিলেন। যদি পা হড়কায় এবং স্বাগত চৌধুরী মশাই আমাদের কারোর ওপরে পড়েন, তাহলে তাকেও এই যাত্রা চৌধুরী মশাইয়ের সঙ্গী হতে হবে। আমরা দলে রয়েছি 15-16 জন মানুষ। খাটিয়ার সামনের দিকে ডাইনে বায়ে কাঁধ দিয়েছে রামরাম চৌধুরীর দুই ছেলে ঘনরাম আর কৃষ্ণরাম। তাদের দুজনেরই বয়স হয়েছে 50-এর ওপরে। কয়েক পা গিয়েই হাঁপিয়ে যাচ্ছেন। গায়ের ব্রাহ্মণ ছোকরারা এগিয়ে পালা করে তাদের রেহাই দিচ্ছে। চৌধুরীরা ঠিক জমিদার না হলেও আমাদের গ্রামের সবচেয়ে ধনী ভূস্বামী ছিলেন। ধনোপার্জনের ব্যাপারে রামনামের কোনো নীতি বলাই ছিল না। সুদের ব্যবসাতেও প্রচুর টাকা করেছিলেন। রামরাম মারা গেলেও তার খাতকের স্বস্তির নিঃশ্বাস ফেলবার কোনো কারণ ঘটল না। ঘনরাম এবং কৃষ্ণরাম বৈষয়িক ব্যাপারে উপযুক্ত ছেলে। বৃত্ত ব্যবসায় সমাজের তেজে বজায় থাকবে। রামরাম চৌধুরী হঠাৎ মারা গেলেন। 74 বছর বয়স হয়েছিল বটে, কিন্তু দিব্যি স্বাস্থ্য। 2 সপ্তাহে 2 দিন পাঠার মুড়ো খান। 1.5 দুধ দিয়ে আদশের করে সকালে জল খাবার। একটা গোটা ইলিশ কিংবা ভরপেট খাওয়ার পর 20টা বড় মাপের ল্যাংড়া আম তো কোনো ব্যাপারই ছিল না। জীবনে একটা চোয়া ভেকুরও তোলেননি।
এই রকম মানুষ রামরাম 3-4 দিনের আগে খেতে বসে কয়েক গ্লাস মুখে তুলেই তারপর খাওয়া থামিয়ে কেমন যেন ভাতের থালার দিকে তাকিয়ে রইলেন। বড় পুত্রবধূ কমলা নামের স্ত্রী পাশে বসেই পাখা নেড়ে হাওয়া খাচ্ছিলেন। শ্বশুরের খাওয়া বন্ধ হয়ে গেল দেখে তিনি মনে মনে শঙ্কিত হলেন। ভোজন বিলাসী বদমেজাজি লোক কি ত্রুটি হলো কে জানে। নিজের হাতে পাকা রুই মাছের কালিয়া ও সর্ষে বেগুন পোস্ত বড়া এসব করেছেন। রান্না খারাপ হলে সারাদিনের জের চলবে। মৃদু গলায় কমলা জিজ্ঞাসা করলেন, রান্না কি ভালো হয়নি? উত্তর না দিয়ে রামরাম গেলাসে জল দিয়ে পাতার উপরে হাত ধুয়ে ফেলে শোবার ঘরের দিকে যেতে যেতে কমলাকে বললেন, ঘনার কৃষ্ণকে আমার ঘরে আসতে বলো। এইসব ঘটনা আজই সকাল থেকে ঘনরাম আর কৃষ্ণ নামের মুখে শুনেছি। ঘনরাম খিকিরপুরে ছিপ ফেলে বসেছিলেন। কৃষ্ণরাম বৈঠকখানায় বসে সামনে মোকদ্দমার সাক্ষীদের তালিম লিখছিলেন। বাপের তলব আদালতের সামনের চেয়েও ভয়ঙ্কর। দুই ছেলে ধর্মর করে উঠে ভেতর বাড়িতে হাজির হলেন। শোবার ঘরে রাতের আগে আসে না রামরাম। দুই ছেলে গিয়ে দেখলো বাবা বিছানায় শুয়ে। ঘনরাম বললেন, কি হয়েছে বাবা? এখানে এসে বস দুজনে। কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? একটু চুপ করে রামরাম বললেন, আমার এখানে যা আছে তোরা বুঝে নে, আমার আর বেশি সময় নেই বাকি। অবাক হয়ে কৃষ্ণরাম বললেন, সে আবার কি? শরীর কি অসুখ মনে হচ্ছে? বলো তো, ওই কালীগতি কবিরাজকে একটু খবর দি। থাম, এই কবিরাজ ডাকবার ব্যাপার নয়। আমি টের পেয়েছি আমার ডাক এসেছে। দুপুরবেলাতে খেতে বসে আমার মুখে ভাত তেতো লাগলো। ভাত তেতো লাগলো? ভাত তেতো লাগলো তাতে কি? রান্না পড়ে গিয়েছিল। না, এ সেরকম তেতো না, অন্যরকম তেতো ভাব। মানুষ মরার আগে তার মুখে ধানের ভাত তেতো লাগে। তোরা সব বুঝে নে নিজের মধ্যে, ঝগড়া করবি না কিন্তু। আমি সব চুলছেরা ভাগ করে দিয়ে গেলাম। উইল রেজিস্ট্রি করা আছে। ওই দেয়াল আলমারি খুলে মোটা লম্বা খামটা নিয়ে আয় দেখি। মোটামুটি এই ঘটনা। ছেলেরা বিষয়টাকে আমল দেয়নি। 3 দিন পর আজ সকালে ঘুম কখন পরপারে রওনা হয়েছে। সত্যি বলতে কি, লোক দেখানো শোক কিছুটা করতে হলেও রাম নামের মৃত্যুতে কেউ খুব একটা ব্যথিত হয়নি। ছেলেরা 50 পার করেও সম্পত্তির পুরো কর্তৃত্ব হাতে পাচ্ছিলেন না। পৌর বয়সে বাপের অধীনে থাকা বড় কষ্টের। পুত্রবধূরাও শ্বশুরের বিখ্যাত মেজাজ ও অসময়ে নানান উত্তর ফরমাইশ খাটা থেকে রেহাই পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন। রাত গেল, তখন খাওয়া দাওয়া শেষ করে যে যার যার ঘরে ঘুমিয়ে পড়েছে। রামরাম ইলিশ হাতে এসে বলল, কি হয়েছে বাবা? এই দেখ, কানাই গেলে কত বড় মাছ ধরে গিয়েছে। রাত্রিরে রান্না করে খেয়ে না পেলে এই গরমে পচে যাবে। যাও, উনুনে আঁচ দিয়ে দাও দেখি ছোট বৌমা। মশলাটা বেটে ফেলো। মাছটা কিছুক্ষণ এখানে পড়ে থাক। একবারে তাজা ইলিশ খেতে ভালো লাগে না, একটু সময় গেলে তার স্বাদ খুব ভালো হয়। যাও যাও, জোড়া থেকে ওই পাটনাই বালাম 4 সেল 2 বের করে নাও। খোকাদের এখন ডেকে কোনো কাজ নেই, রান্না হয়ে গেলে ওরা উঠে খাবে খন। সময় যায়, উনুন ধরে গেল। মশলা বাটা হয়ে গিয়েছে।
দুই বউ গালে হাত দিয়ে বসে মাছটার পেটে আঙুলে চাপ দিয়ে পরীক্ষা করছেন। দুই বউ আশায় আশায় তাকাচ্ছেন শ্বশুরের দিকে। রাম রাম মাথা নেড়ে বললেন, ওহ, আর একটি বসবে, আবার পাইচারি, আবার অপেক্ষা। রাত 3টেই হয়তো হুকুম হলো রান্না শুরু করার। কাজেই ঠিক সময়ে গেছেন রাম রাম। আরো আগে গেলেও কেউ দুঃখ করতো না। দুপুরের মধ্যে দেহ নিয়ে বেরিয়ে পড়তে পারলেই ভালো হতো, কিন্তু বেলা 9টার থেকে আকাশ ভেঙে বৃষ্টি হলো বিকেল অবধি। একটু করে থামে মাঝে মাঝে, সবাই মিলে বেরোবার উদ্যোগ করি, আবার ঝপঝপ করে নামতে শুরু হয়। এই আকাশের গতি কিন্তু ভালো না চৌধুরী মশাই, আবার বৃষ্টি আরম্ভ হলে বিপদ। তাহলে কি করা যাবে? গিয়ে তো পৌঁছোই আগে। সেখানে কোনো ছাউনি টাউনি নেই? জল এলে মাথা বাঁচানো যাবে তো? আহা, রয়েছে, কিন্তু সে তো বড় কথা নয়। আমরা হয়তো বৃষ্টিতে নাই বা ভিজলাম, কিন্তু জল হলে তো আর দাহ হবে না। সারা রাত বসে থাকলে মৃতদেহ বাসি হয়ে যাবে। একটু পা চালিয়ে এগোন সবাই। গ্রামের ধার দিয়েই নদী। শ্মশান নদীর ধারে হলেও গ্রামের কাছে নয়। নদীর উজানে মাইল দেড়ে গিয়ে তবে সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। কেউ কোথাও নেই। কাছে দূরে অপার্থিব স্বরে শেয়াল ডাকছে। মেঘ থমকে আছে সারাটা আকাশ ভরে। আমার তখন যদিও 17-18 বয়স, কিন্তু শ্মশানের সেই নির্বোধ 15-20 বার যাতায়াত হয়ে গিয়েছে। বলতে কি, শ্মশান জায়গাটা আমার কোনোদিনই খুব একটা ভীতিকর বলে মনে হয়নি, বরং বেশ পবিত্র বলে মনে হতো। কিন্তু সেদিন আমার কেমন যেন গায়ে কাঁটা দিতে লাগলো। আজ এখানে যেন একটা খারাপ কিছু ঘটবে, একটা অমঙ্গল কিছু দেখতে পাবো। শ্মশান বন্ধুদের জন্য একটা চালা ঘর বাঁধা আছে, তার নিচে মৃতদেহ নামানো হলো। ওসব দেশে দাহ করার কাঠ কিনতে পাওয়া যায় না। চৌধুরী বাড়ির 4 জন চাকর মাথায় করে কাঠের বোঝা বয়ে এনেছিল। ঘনরাম আর কৃষ্ণরাম তামাক খেতে বসলেন। এই ছেলেরা, এ আর বসে কেন বাবা? চটপট চটপট এই একটা লম্বা গর্ত করে কাঠ সাজিয়ে ফেলো। ভালো ভালো কাজটা হয়ে গেলে বাঁচি, আর বিশ্রাম করতে হবে না। দেখেছো না আকাশের অবস্থা? নিঃশব্দে কাজ শুরু হতে লাগলো। কেবল পুরুস্ত ভবেশ ভট্টাচার্যের গুনগুন করে গীতার 3য় অধ্যায়ের পাঠ শোনাচ্ছে, আর হুকোয় শ্বশুর শব্দ। আমরা কয়েকজন ক্লান্ত হয়ে চালাঘরের আড়ালে তামাক খেতে গিয়েছি। আমাদেরই বন্ধু হরেন, সে তামাক খায় না, এক চিতা সাজাচ্ছে। চালা থেকে বেশ কিছুটা দূরে চিতা সাজানো হয়েছে, যাতে বর্ষার জোরালো হাওয়া আর আগুনের ফুলকি উড়ে না এসে পড়ে। আমরা তামাক খেতে খেতে হঠাৎ শুনলাম হরেনের ভীত গলায়, আমরা দৌড়ে গেলাম। চালার তলা থেকে ঘনরাম, কৃষ্ণরাম, যতীন ঘোষাল এরা সব বেরিয়ে এলেন। কয়েকটা লণ্ঠন মাত্রই সম্বল। বিরাট প্রান্তরের অন্ধকারে তাতে আর কতটুকুই বা দেখা যায়। লণ্ঠন উঁচু করে তুলে দেখলাম হরেন ফ্যাকাশে মুখে পাশের ঝোপের দিকে তাকিয়ে আছে। বললাম, এই কি হয়েছে রে? মাংস মুখে হরেন বলল, ওই ঝোপের মধ্যে কি মানে দাঁড়িয়েছিল, স্পষ্ট নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি চেটিয়ে উঠতেই জলা ভেঙে ওই দিকটা পালিয়ে গেল। শুনে আমাদের গ্রামের সাহসী ছেলে বলে খ্যাত ঈশ্বর বাগচি হই হই করে একটা লাঠি হাতে ঝোপটার উপর বেশ কয়েকটা ঘা বসিয়ে দিল। একটা ব্যাঙও বেরোলো না সেখান থেকে। আমি বললাম,
এ কোথায় কি রে? হরেন সাহসী বলে খ্যাত না হলেও নিস্তান্ত ভীতু নয়। দেখলাম সে ঠক ঠক করে কাঁপছে। সে বলল, এই না ভাই, তোমরা বললে তো হবে না। পায়ের শব্দ আর নিঃশ্বাসে যাওয়া আমি স্পষ্ট শুনেছি। একবারে গা ঘেঁষে ওই জল জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল। ও বাবা! আচ্ছা থাক থাক, এখন কাজ শুরু করে দাও। আর তোমরাও বাপু ওই পিতকুটে পথে এই অসময় তোমাদের চাগিয়ে উঠলো যেন। বন্ধুকে একলা ফেলে যাওয়ার দরকারই কি ছিল? এত গোলমালেও একটা মাত্র ভবেশ ভট্টাচার্য গীতা পাঠ থামাননি। শান্ত হয়ে বসে একইভাবে গুনগুন করে পড়ে চলেছে। ঘনরাম এবং কৃষ্ণরাম পিতার যা যা শেষকৃত্য সব করলেন। দাও দাও করে আগুন জ্বলে উঠল। যতীন ঘোষাল রামরাম চৌধুরীর কাছে বেশ কিছু টাকা ধার দেন। ছেলেদের সুনজরে থাকলেও সেটা মাপ হয়ে যেতে পারে এই আশায় ক্রমাগত বলেই চলেছেন, সেই থেকে বৃষ্টি আটকে আছে। হবে যাই বা কেন? কত বড় একটা পুণ্যবান মানুষ, তার শেষ কাছে কি ভগবান বাধা দিতে পারেন? আহা, গ্রাম একেবারে অন্ধকার হয়ে গেল। এ অমন মানুষ আর হবে না। আবার সবাই চুপচাপ। নলখাগড়ার বনে একটা শেয়াল দেখে উঠল। জলো হাওয়ায় শীত শীত করছে। চৌধুরী ভাইদের ভুরুক ভুরুক ইকোর শব্দ শোনা যাচ্ছে। আচমকা আমাদের সকলের বুকের রক্ত হিম করে দিয়ে একটু দূরে জলার মধ্যে থেকে একটা বিকট অট্টহাসি জেগে উঠল। সে হাসির মধ্যে স্বাভাবিক মানুষই উল্লাস নেই, যেন কোনো বদ্ধ উন্মাদ তার জীবনের শ্রেষ্ঠ শক্তির সন্ধান পেয়ে হাসিয়া চেপে রাখতে পারছে না। নির্জন শ্মশানের শ্রাবণা রাত্রির একাকী ত্বককে ওই অপার্থিব হাসি যেন আরো প্রেতাত্মীয় করে তুলল। ভয়ে সবার মুখ পাংশ হয়ে গিয়েছে। কারোর মুখে কোনো কথা নেই। চিতা থেকে কাঠের গাঁট ফাটার ফটফট আওয়াজ ভেসে আসছে। ঘনরাম স্থির বুদ্ধি লোক, সবার আগে সম্বিত ফিরে পেয়ে তিনি বললেন, এই এগিয়ে দেখো না ব্যাপারটা কি, ভয় নাকি? আমরাও যাচ্ছি। এই লন্ডন নাও তো সবাই। ঈশ্বর বাগচি লজ্জা পেয়ে বলল, সেই না, ভয় কি আছে? তবে ওই রাত্রি অমন আওয়াজ শুনলে বুঝলেন কি না? লণ্ঠন নিয়ে আমরা সবাই যেদিক থেকে হাসির শব্দ এসছিল সেদিকে এগিয়ে গেলাম। কিছু পাওয়ার আশা ছিল না, কিন্তু জীবনের মাঝে মাঝে বেশ অভাবনীয় ঘটনা ঘটে থাকে। আমরা এগিয়ে কাছাকাছি ঝোপঝাড়গুলো লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে দেখা শুরু করতেই দলের বিনোদ বলে একটা ছেলে চেঁচিয়ে উঠল, তুমি কে? সবাই ছুটে গিয়ে দেখি সেখানে হাঁটু সমান জলকাদায় ঝোপের মধ্যে একটা পাগলাটে চেহারা লোক দাঁড়িয়ে এক দৃষ্টান্তে চুলন্ত চিতার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখের মণিতে প্রতিফলিত হচ্ছে আগুনের শিখা। লোকটার রং কালো, গাল তোবড়ানো, গালে অনেক দিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, শীর্ণ দেহ, খালি গায়ে কেবলমাত্র একটা অপবাস পরে সে স্থির হয়ে দাঁড়িয়ে দাহ কাজ দেখছে। কোনো সন্দেহই নেই যে এই লোকটি হেসে উঠেছিল। ঈশ্বর বাগচি বলল, তুমি এখানে কি করছো? লোকটা কোনো জবাব দিল না। ওধার থেকে কৃষ্ণরাম বললেন, ও জঙ্গলে দাঁড়িয়ে কিসের কথা হচ্ছে? আর কে ওটা? টেনে এদিকে বার করে আনো। লোকটাকে হাত ধরে টেনে খোলার জায়গায় নিয়ে আসা হলো। সে কোনো কথা বলছে না। হরেন বলল, এই লোকটা ঝোপের মধ্যেই ছিল নিশ্চয়ই। বেটা মহাপাজি তো। এত করে ডাকাটাকি করা হলো তো কোনো সারা শব্দ নেই তোমার।
তুমি কে? যতীন ঘোষাল বললেন, পাগল বোধহয়, দৃষ্টি দেখছো না? লোকটা এতক্ষণ আগুনের দিকে তাকিয়েছিল। এবার চোখ ফিরিয়ে প্রথমে ঘনরাম ও পরে কৃষ্ণরামের দিকে তাকালো। হঠাৎ ঘনরাম বললেন, আরে তুমি শ্রীপদ না? কৃষ্ণরামের ভুরু কুঁচকে গেল। সম্ভবত তিনি চিনতে পেরেছেন। শ্রীপদ ঘনরামের দিকে তাকিয়ে তর্জনী নির্দেশ করে বলল, চিতার আগুন থেকে ফুলকি উড়ে গিয়ে তোমার বাড়ির চালে পড়বে, আমি বলে দিলাম। বংশের বাতি দিতে কেউ থাকবে না, চিতার আলোয় ছড়িয়ে পড়বে তোমাদের বংশে। সেই জনহীন শ্মশানের জ্বলন্ত শবের সামনে দাঁড়িয়ে বলা শ্রীপদর কথাগুলো ভয়ানক গুরুত্ব নন। তিনি বললেন, এই যতীন, তোমরা এটাকে ভাগাচ্ছ না কেন গো? এই যাবাক, এটা পাগল কোথাকার। যতীন ঘোষাল ইতস্তত করতে লাগলেন। কালো রোগা শ্রীপদ চকচকে চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা দেহধারী প্রেতের মতো। কোমরে একটা ন্যাকড়া জড়ানো, তার গায়ে আগুনের আভা চমকে উঠেছে। নিতান্ত অকিঞ্চন একটা উন্মাদ। কিন্তু যতীন ঘোষাল বোধহয় ভাবছিলেন যে গত বছর এই গ্রামের সম্পূর্ণ চাষি গৃহস্থ ছিল। রামরাম চৌধুরীর সঙ্গে দেওয়ানি মামলা লড়তে গিয়ে জমি জমা টাকা পয়সা সব গিয়েছে। সর্বশান্ত হওয়ার পর শ্রীপদের তেজ কমল না। শুধু ভিটেটুকু আর বিঘে 2 খাস জমি সম্বল করে লোকটা সমান দন্তে মাথা উঁচু করে বেড়াতে লাগলো। রামরাম চৌধুরীর এটা একেবারেই ভালো লাগলো না। যার পেছনে লাগা হয়েছে তাকে একবারে মাটির সঙ্গে মিশিয়ে না দিতে পারলে আর শোক কি? যে সব বিষয়ে হেরে গিয়েছে সে পায়ে ধরে না কাঁদলে আর জেতবার আরাম কোথায়? এর মধ্যে একদিন রামরাম এবং শ্রীপদের বেদম ঝগড়া হয়ে গেল। শেষের দিকে শ্রীপদ বলেছিল, যান যান চৌধুরী মশাই, আমরা চাষের কাজ জানি। আরো 4 বিঘে রায়বাবুদের কাছ থেকে পাউনি নিয়ে নিলে ভাতে মরবো না। আপনার যা করবার করে নিয়েছেন, আর আপনাকে ভয় করি না। আপনার চালের নিচেও থাকি না, নিজের বাড়িতে বসে শাক ভাত খাই। আমার নিজের ঘরেই আমি কর্তা। রাস্তায় দাঁড়িয়ে নিজের চেয়ে পদে খাটো কারোর সঙ্গে বাড়াবাড়ি করা রামরামের স্বভাব নয়। সেদিন মতো ঘটনাটা ওখানে মিটে গেল। সপ্তাহখানেক বাদে শ্রীপদের বাড়িতে আগুন লাগলো। শ্রীপদ সে সময় হাটে গিয়েছিল। সে ফেরার আগেই 1 ঘন্টার মধ্যে সব শেষ। হাট থেকে ফিরে শ্রীপদ দেখল তার বউ আর একমাত্র ছেলে দুর্গাপদ উঠোনে বসে জামরুল গাছটার নিচে চুপ করে বসে আছে। ছেলে কাঁদছে, বউ পাথর। যেখানে তার বাড়ি ছিল সেখানে কেবল কয়েকটা আধ পোড়া খুঁটি দাঁড়িয়ে তখনও ধোয়াচ্ছে। শ্রীপদ বউয়ের কাছে দাঁড়িয়ে বলল, কিছু বেঁচেছে? না, খাটের তলায় টিনের তোরঙ্গে সেই যা রেখেছিলাম। জানি না, বোধহয় গলে গিয়েছে। তারপর শ্রীপদর বউ কেমন চমকে সম্বিত ফিরে পাওয়ার মতো করে চারিদিকে তাকালো, যেন সে এতক্ষণে টের পেল তার স্বামী এসে সামনে দাঁড়িয়েছে। কোনো বিশেষ এদিকে না তাকিয়ে তার বউ বিহল গলায় বলল, কি আগুন! হুস করে জ্বলছে একবারে, কি আগুন! শ্রীপদর বউ পাগল হয়ে গেল। টিনের তোরঙ্গে তার স্বাদের কিছু সামান্য গয়না রাখা ছিল। তার মতো অবস্থার মানুষের এতেই যথেষ্ট শোক হতে পারে। তার উপর চোখের সামনে সে নিজের বসত বাড়ি পুরো জ্বলে যেতে দেখছে। সে ধাক্কা সামলানো কঠিন। শ্রীপদ থাকলেও তার কি হতো বলা যায় না। এর পরের কিছুদিন শ্রীপদর বউ একদম কথা না বলে চুপ হয়ে বসে থাকতো। কখনো কখনো বলতো, এই দেখো দেখো দেখো, কি আগুন! কি আগুন! দেখো দেখো, কি আগুন জ্বলছে! তুমি দেখতে পাচ্ছ না? দেখো না, দেখো না, তুমি দেখতে পাচ্ছ না? দেখো না, কি আগুন জ্বলছে! তার বাপের বাড়ির লোকেরা তাকে আর তার ছেলেকে নিয়ে যায় চিকিৎসার জন্য।
বাপের বাড়ি থেকে আর ভালো হয়ে ফেরেনি শ্রীপদের বউ। কিছুদিন পরে খবর পাওয়া গেল সে স্নান করতে গিয়ে নদীতে ডুবে মারা গিয়েছে। সে বৎসর চিন্তার গল্পটা একেবারে অলৌকিক নয়। মানুষের দুঃসময় পড়লে ভাগ্য দেবতা তাকে অবনতির শেষ ধাপ অবধি না নিয়ে গিয়ে স্বস্তি পান না। বিপদ একবার ঘটতে শুরু করলে পরপর ঘটতেই থাকে। বউ মারা যাওয়ার মাস দুয়েক পর শ্রীপদ খবর পেল কলেরার মোড়কে পুরো মামার বাড়ির পরিবারের সঙ্গে তার ছেলেও মারা গিয়েছে। যে শ্রীপদ কয়েক মাস আগে একজন হাসি খুশি ফুর্তিবাজ মানুষ ছিল, দিনে চাষ ও রাতে শখের যাত্রা দলে গান গাইতো, যে লোকটা গোয়ালে গরু, ধান খেতে ধান ও বাড়িতে নমবউ আর ফুলের মতো শিশু ছিল, সে মানুষটার ভাগ্য আশ্চর্য বিপর্যয়ে একটা মরা গাছের মতো একেবারে শুকিয়ে গেল। তার বউ এবং ছেলে মারা যাওয়ার ব্যাপারে অবশ্য রাম নামের কোনো হাত ছিল না। থাকলেও পরোক্ষ, কিন্তু মনে মনে শ্রীপদ ঠিক করল রাম চৌধুরীর সমস্ত কিছুর জন্য প্রত্যক্ষভাবে দায়ী। শ্রীপদ আর উঠল না, মাঠেও গেল না, কেমন খ্যাপার মতো হয়ে গেল। সারাদিন নদীর ধারে বসে বিড়বিড় করে কি বলে, এর ওর বাড়ি গিয়ে খেতে চায়। পাড়াগায় তখন ভাত জিনিসটার অভাব ছিল না। শ্রীপদকে সবাই ভালোবাসতো, খেতেও দিত। ক্রমে তার জমি জমা হাতছাড়া হয়ে গেল, হাল গরু অন্য লোকে নিয়ে গেল। এখন শ্রীপদ গ্রামের একজন চিহ্নিত পাগল। সবাই দয়া করে খেতে দেয়, কিন্তু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে গ্রামের লোকের বদনাম বোধ কমে গিয়েছে। এটাই নিয়ম, মানুষ এই রকমই। ভোলেনি শ্রীপদ। আজকের ব্যাপারে সেটা বোঝা গেল। তার অবস্থিত মনের অসংলগ্নতার মধ্যেও কোথাও ওই হাহাকারের সুরটুকু অনবরত বেজে চলেছে। হঠাৎ ঘনরামের উত্তরাধিকারীর সূত্রে পাওয়া রক্ত গরম হয়ে উঠল। ভারী গলায় তিনি হেঁকে বললেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন যতীন? আমার পিতার পারত্বিক ক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, তার সামনে এই পাগলটা যা তা কথা বলছে। ছেলেদের বড় ধাক্কা দিয়ে সরিয়ে দিতে। যতীন ঘনরামের বীরপতার কোনো কারণেই অর্জন করতে চান না। তাছাড়া তিনি বোধহয় ভাবলেন এই লোকটা এখন পাগল। এককালে আলাপ ছিল বটে, কিন্তু এখন আর ওর কোনো জ্ঞান গম্য নেই। এখন ওকে ধাক্কা দিলে চক্ষু লজ্জায় বাঁধে না। যতীন ঘোষাল শ্রীপদের দিকে তেড়ে গেলেন। সঙ্গে সঙ্গে শ্রীপদ খবরদার বলে হুঙ্কার দিয়ে উঠল, খবরদার! হঠাৎই দপ করে লাফিয়ে উঠল আগুনের শিখা। যতীন ঘোষাল থতমত খেয়ে থেমে গেলেন। শ্রীপদ ক্ষিপ্ত গলায় বললেন, ওরে বড় লোকের পা চাটা কুত্তা, আমাকে আর তোরা কেউ ধরতে পারবি নে। তারপর ঘনরামের দিকে তাকিয়ে বলল, বাপ মরেছে তা কি? এই শব্দ সবে শুরু, তোর বংশ লোপ পাবে। যতীন ঘোষাল সাহস সংগ্রহ করে আবার এগুলোর আগে শ্রীপদ ঘুরে দাঁড়িয়ে সোজা নদীর দিকে দৌড়ে চলে গেল। পাহাড়ের কাছে এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে লাফিয়ে পড়ল জলে। বর্ষার খরস্রোত নদী কোথায় ভেসে গেল শ্রীপদ কে জানে। এত তাড়াতাড়ি ঘটে গেল ব্যাপারটা যে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার আগেই কেউ কিছু বুঝতে পারল না কি হয়েছে। ঈশ্বর বাগচি বলল, আরে শ্রীপদদা তো সাঁতার জানতো না, মরে যাবে গো বেচারা। এই যে আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, বলছি তোমরা কি জেগে আছো? যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দাও। তারানাথ তান্ত্রিক হয়তো তোমার গ্রামেও যাবে। করে নিয়েছো? ঠিক আছে, এবার বাকিটা শুনে নেওয়া যাক।
কেউ অবশ্য এগোলো না শ্রীপদ্দার কি হলো দেখতে। যা স্রোত, যে সাঁতার জানে সেও পড়বার সঙ্গে সঙ্গে কোথায় যে ভেসে যাবে তার ঠিক ঠিকানা নেই। এছাড়া শ্রীপদের মতো হতভাগ্য আর বেঁচে থেকেই বা কি করবে, এমন ভাবনাও হয়তো কারোর মনে কাজ করবে। ঘনরাম কেবল একবার বললেন ন্যাকামো করে, এই সাঁতার জানে নিশ্চয়, নইলে কি আর ঝাঁপ দিতে সাহস হতো? আর কোনো বিভ্রান্তের সৃষ্টি না হয়েই কাজ মিটে গেল। বৃষ্টি পরিপরি করেও আটকে রইল। নদী থেকে মাটির কলসি জল এনে আমরা চিতা ভালো করে নিভিয়ে দিলাম। ভবেশ ভট্টাচার্য জল ডালার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ঠান্ডা হন চৌধুরী মশাই, ঠান্ডা হন। পেছন ফিরে মাটির কলসিতে শাবলের বাড়ি মেরে ভেঙে দিলেন ঘনরাম। এবার ফেরা, কলসি ভাঙার পর আর পেছনে তাকাতে নেই। গ্রামের দিকে হাঁটতে শুরু করার সময়ই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। গ্রামের লোক আমরা কেউ ভিজতে ভয় পাই না। ঘনরাম আর কৃষ্ণরামের জন্য দুটো ছাতা এসেছিল। ভবেশ পুরুত্ব তার তলায় ঢুকে গেলেন। আমরা ভিজতে ভিজতে চললাম। এবার আর লণ্ঠন জ্বলছে না জলের জন্য। মাঝে মাঝে বিদ্যুতের চমকে পথ দেখে নিচ্ছি। জনপ্রাণী নেই কোথাও। শেয়ালগুলো বোধহয় ভেজবার ভয়ে গর্তে ঢুকে বসে আছে। অনেকটা চলে এসেছি, প্রায় আধ মাইল। হঠাৎ যতীন ঘোষাল কেমন যেন ভয়ার্ত গলায় বললেন, ও কি ওখানে? তার দৃষ্টি অনুসরণ করে পেছন ফিরে তাকিয়ে দেখি এই ভয়ানক বৃষ্টির মধ্যেও রামরাম চৌধুরীর নিভে যাওয়া চিতা আবার দাও দাও করে জ্বলে উঠেছে। আমাদের মাথার উপর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমরা স্থানুর মতো দাঁড়িয়ে হাঁ করে দেখছি ওই অলৌকিক দৃশ্য। যেভাবে আমরা আগুন নিভিয়ে দিয়ে এসেছি তাতে তা আর জ্বলে ওঠার সম্ভাবনা খুবই কম। আর এই প্রবল বর্ষণের ভেতর আগুন জ্বলছেই বা কি উপায়? আমাদের গা বেয়ে জল পড়ছে। এত ভিজে গিয়েছি যে শুকোতে 1 সপ্তাহ লাগবে মনে হচ্ছে। কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিলাম জানি না। এক সময় ভবেশ ভট্টাচার্য বললেন, কৃষ্ণরাম চলো, এই সময় পথে দেরি করতে নেই। ঈশ্বরের নাম নাও, ঈশ্বর পরমাণু করুণী, আর এগোতে থাকো। চৌধুরী বাড়ি পৌঁছে সবাই নিম পাতার দাঁতে কেটে লোহা ছুঁয়ে শুদ্ধ হলাম। এত রাতেই বৃষ্টিতে আর কেউ বাড়ি গেল না। চৌধুরীদের বৈঠকখানায় বসে নানা গল্প হতে লাগলো। ভেতর বাড়ির থেকে শ্মশান বন্ধুদের জন্য গৃহিণীরা আলাদা আলাদা করে কাঁসার জামবাটিতে ঘন দুধ, বর্তমান কলা, আখের গুড় আর চিড়ে পাঠিয়ে দিলেন ফলাহার করার জন্য। ঘনরাম কিছু পরেই বৈঠকখানায় এসে বসলেন। তার মুখ গম্ভীর। যতীন ঘোষাল কয়েকবার সমুচিত কিসব কথা বলতে গিয়ে তেমন সাড়া না পেয়ে দমে গিয়েছে। ঘনরাম কেবল মাঝে মাঝে বলছে, বাবার চিতা ফের জ্বলে উঠলো কেন পণ্ডিত মশাই? কিছু বলতে পারেন? ভবেশ ভট্টাচার্য উত্তর দিচ্ছেন, ঈশ্বরকে ডাকো, কোনো প্রশ্ন করো না, তাকেই বিশ্বাস করো। কিছুদিন কেটে গেল। দুই ভাই বিসম্পত্তির কাজ নিজেদের হাতে নিয়ে নিয়েছেন।
দুজনে খুব ভাব, সম্পত্তির ভাগ করার প্রশ্ন ওঠেনি। তাছাড়া ঘনরাম অপুত্র, তার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তার অংশ কৃষ্ণনাম ও কৃষ্ণনামের ওপর বর্তাব্যে কৃষ্ণনামের একটি ছেলে শিবরাম, সে বর্তমানে কলকাতা কলেজে পড়ছে। পিতার মৃত্যুর দিনে ঘটনা আস্তে আস্তে সবাই ভুলে যাচ্ছে। এই কাহিনীর কিছু কিছু ঘটনা আমি লোকের মুখে শুনেছি, কারণ চৌধুরীর বাড়ির ভেতরে কি ঘটছে তা বাইরে থেকে আমার জানা অসম্ভব নয়। তবে একটা কথা ভুলে যাওয়ার আগে এখানে বলে রাখি, রাম নামের মৃত্যুর দুদিন পরে গ্রাম থেকে মাইল 5 দূরে নদীর উজানে হবিকপুরের বাঁকে শ্রীপদর মৃতদেহ ভেসে উঠেছিল। তখন কাচারির আমলাদের ছুটি হয়ে গিয়েছে। ঘনরাম নিচে রয়েছে, কাগজপত্র ছড়িয়ে রেখে এখনই ওপরে আসবেন। কৃষ্ণরাম দোতলায় বারান্দায় শাসন পেতে আহিকের উদ্দেহ করছে। হঠাৎ নিচে থেকে দাদার ক্রুদ্ধ গলা শুনতে পেলেন। ঘনরাম যেন রেগে গিয়ে কাকে বলছে, এই নাও নাও, যাও তো এখান থেকে, যাও যাও, বেরো। তখনও আনহিক শুরু করেননি। একটু অবাক হয়ে পায়ে পায়ে নিচে নেমে এলেন কৃষ্ণরাম। দেখলেন একতলার টানা বারান্দায় একটা মোটা থামের পাশে অন্ধকারের মধ্যে ঘনরাম দাঁড়িয়ে রয়েছে। তার মুখ পাংশু, আশেপাশে আর কেউ নেই। বিকেল 5টা 5:30টার কাছাকাছি শেষ হওয়ার পর এইসা চাকর বাকরদের একটু ছুটি থাকে। তারা বাগানের শেষে নিজেদের ঘরে বসে হয়তো তামাক খাচ্ছে। তাহলে কাকে বলছিলেন ঘনরাম? কি হয়েছে দাদা, কাকে কি বলছো? ঘনরাম প্রথমে কোনো উত্তর দিল না। কৃষ্ণরাম বললেন, চল চল, ওপরে চল। দাদার হাত ধরে উপরে আনবার সময় কৃষ্ণরাম লক্ষ্য করলেন দাদার শরীর কেঁপে কেঁপে উঠছে। ঘরে এনে দাদাকে বসিয়ে কৃষ্ণরাম বললেন, কি ব্যাপার দাদা, চেঁচালে কেন? নিতান্ত সংকটেও ঘনরাম নিজের দুর্বলতা প্রকাশ করতে লজ্জা পেতেন। একটু ইতস্তত করে বললেন, শ্রীপদকে দেখলাম। আশ্চর্য হয়ে কৃষ্ণরাম বললেন, শ্রীপদ? সে কি কথা, কোথায়? কাচারি শেষ করে ওপরে আসছি, একতলার বারান্দা উঠতেই একটা থামের পেছন থেকে বেরিয়ে এলো। সেই চেহারা, বুঝলি, সেদিন যেমন দেখেছিলাম। কিন্তু তা কি করে হবে দাদা, আমাদের সামনেই তো পড়ে দেহটা ভেসে উঠেছিল। সেই খবর তো জানো তুমি। আলো আধারিতে ভুল দেখেছো মনে হয়। ঘনরাম দেহ গড়ায় বললেন, না, আমি ঠিকই দেখেছি। শ্রীপদ আমার সঙ্গে কথা বলল। কথা বললো? কিরকম কথা? সেদিনের মতো আঙুল তুলে আমাকে বলল, চৌধুরী মশাই, মনে আছে তো? কৃষ্ণরামের গাটা ছমছম করে উঠল। ঘনরাম বললেন, কেষ্ট, তুই কলকাতা থেকে শিবুকে আনিয়ে নে, কিছুদিন বাড়িতে রাখ। লোকের আশীর্বাদ ফলে না, কিন্তু অভিশাপ ফলে যায়। বাড়ির ছেলে বাড়িতে এসে থাকুক। বাবার জরুরি তরফ পেয়ে শিবরাম বাড়ি এলো। সে আধুনিক ছেলে, এইসব কুসংস্কারে তার বিশ্বাস নেই। তবু বাবা জ্যাঠার সঙ্গে তক্ক করে মাসখানেক দেশের বাড়িতেই রয়ে গেল। আঘাতটা এলো অন্য দিক দিয়ে। শিবরাম বাড়ি আসার 7 দিন পর চৌধুরী বাড়িতে আগুন লাগলো। মূল বাড়ি পাকা আগুনের আছে কিছু ক্ষতি হলেও বড় কোনো রকমের বিপর্যয় কিছু হলো না। কিন্তু উঠোনের 10-12টা ধানের গোলা পুড়ে একদম ছাই হয়ে গেল। সব মিলিয়ে প্রায় 400 মণ ধান। পাড়াগাঁয়ে দমকল থাকে না। আগুন দেখে আমরা দৌড়ে গেলাম। সমস্ত গ্রাম ভেঙে পড়ল। পেছনে দিঘি থেকে বালতি বালতি জল নিয়ে ছুড়ে দেওয়া হতে লাগলো অগ্নিকুণ্ডের ভিতরে। কিন্তু আগুন ততক্ষণে বেশ ভালো রকম ধরে উঠেছে। 2-1 বালতি জলে কিছু হবার নয়। লম্বা লাইন করে দাঁড়িয়ে আমরা জলের বালতি হাতে হাতে আগুনের কাছে পৌঁছে দিচ্ছিলাম। আমার পাশে ছিল হরেন। সে বলল, একটা ব্যাপার কিন্তু অদ্ভুত, বুঝলি। বললাম, কি ব্যাপার? সবগুলো গোড়াই একসঙ্গে আগুন ধরলো কিভাবে?
একেবারে গায়ে গায়ে তো দাঁড়িয়ে নেই। আশ্চর্য মনে হচ্ছে, কি যেন মনে হচ্ছে কেউ নয়তো হাতে সবগুলোতে আগুন দিয়ে বেরিয়েছে। হ্যাঁ রে তারা না, চাকরগুলোর ভেতর কেউ করেনি তো? যা, তা কেন করবে? কোন কারণে মালিকের ওপরও কোনো রাগ আছে হয়তো। আরে না রে, এরা সবাই পুরনো আর বিশ্বাসী লোক। দেখছিস না মালিকের এত বড় ক্ষতি হয়ে গেল বলে সবাই সার দিয়ে বসে কাঁদছে। এরা নয়। তাহলে জানি না কে রে। ধর্ম ঘননামের স্তর্য চুপ করে দাঁড়িয়ে তিনি আগুনের বিধ্বংসী কাণ্ড দেখলেন। তার মুখ থেকে এমনকি যতীন ঘোষালও কোনো সমবেদনার কথা বলতে সাহস করল না। আগুন যখন প্রায় নিভে এসেছে, ভৃতদের মধ্যে কাউকে হাঁক দিয়ে বললেন, কে আছিস? বাড়ি থেকে গোটা কত সুপারি নিয়ে আয় তো। যতীন ঘোষাল ভয়ে ভয়ে বললেন, সুপারি কি হবে চৌধুরী মশাই? ঘনরাম উত্তর দিলেন না। কে একজন কাগজের ঠোঙায় সুপুরি নিয়ে এলো। ঠোঙা হাতে ঘনরাম ঘুরে ঘুরে প্রত্যেক নিবে আসা অগ্নিকুণ্ডের দু একখানা করে সুপারি ছুঁড়ে দিতে লাগলেন। কৃষ্ণরাম এগিয়ে এসে ভীত গলায় বললেন, এসব কি করছো দাদা? ঘনরাম ভাইয়ের দিকে তাকিয়ে শুকনো হাসি হাসলেন, বললেন, আগুনকে দিচ্ছি, সবই তো খেলো, এবার একটু মুখ শুদ্ধি করুক। কৃষ্ণরাম হাতে ধরে দাদাকে ভেতরে নিয়ে গেলেন। এরপর ঘনরাম জেদ করলেন শিবরামের বিয়ে দেবেন। দাদার জেদ দেখে বিপন্ন হয়ে কৃষ্ণরাম বললেন, কিন্তু দাদা, শিবু তো এখনো পড়ছে। এ সময় বিয়ে দিলে ওর পড়াশুনো আর হবে না। ঘনরাম ভাইয়ের এই আপত্তিতে কোনো কান দিলেন না, বললেন, বোকামি করিস না কেষ্ট, বুঝে দেখ আমাদের বংশের বৃদ্ধি নেই একদম। ওই শিবুই যা কিছু। তোর আমার ভালো মন্দ কিছু হলে শিবু ভেসে যাবে। ওকে তাড়াতাড়ি সংসারী করে দেওয়াই ভালো। দেখতে দেখতে শিবরামের বিয়ে হয়ে গেল। এর বছর খানেক পরে এক জ্যোৎস্না রাত্রিরে খাওয়া দাওয়া করার পরে পান মুখে দিয়ে শুতে এসে একবার জানালার ধারে গিয়ে দাঁড়ালেন ঘনরাম। পেক ফেলবার জন্য জানলা দিয়ে ঝুঁকে পড়ে ঘনরাম দেখলেন বাগানের নতুন লাগানো কলমের আম গাছটার নিচে চাঁদের আলোয় ক্ষুদ্রিত দৃষ্টি নিয়ে শ্রীপদ দাঁড়িয়ে আছে। তার দিকে তর্জনী নির্দেশ করে শ্রীপদ বলল, মনে আছে তো? তার ডাকে কমলা ছুটে এলেন। কি হয়েছে গো? এই দেখো, ওই আম গাছের তলায় কি দাঁড়িয়ে আছে না? কমলা তাড়াতাড়ি জানলার কাছে গেলেন। কই, কেউ নেই তো। তুমি ভুল দেখেছো মনে হয়। ঘনরাম বিহ্বল গলায় বললেন, নেই? তাহলে কোথায় গেল? কে? যে ওখানে দাঁড়িয়ে ছিল? ভীত কমলা স্বামীকে জোর করে বিছানায় শুইয়ে দিয়ে পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সেদিন ছিল শুক্লা ত্রয়োদশী। কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ঘনরাম মারা গেলেন। মাত্র 53 বছর বয়স হয়েছিল তার। কৃষ্ণরাম ভয় পেলেন কিনা জানি না, কিন্তু কেমন যেন উদাস মতো হয়ে গেলেন। সময় গড়িয়ে যেতে লাগলো। বছর 2 পরে একটি ছেলে হলো শিবরামের। এই সময়টা আমি গ্রামেই ছিলাম না। সাধু সন্ন্যাসীর সঙ্গ করে বেরিয়েছিলাম শ্মশানে মশানে। এই সময় বীরভূমের এক শ্মশানে মাতো পাগলির সঙ্গে আমার পরিচয় হয়। সে গল্প তো তোমরা জানো। ঘনরাম মারা যাওয়ার পর বছর 10 আর কোনো ঘটনা ঘটল না চৌধুরী বাড়িতে। বাড়ির এবং গ্রামের লোকেরাও আগের মতো সমস্ত ঘটনাকে নেহাত সমাপতন বলে মেনে নিল। কৃষ্ণরামের বয়স যখন 60, একদিন দুপুরে বসে তিনি কি সব কাগজপত্র দেখছেন। বেলা 2:30-3টে
বাবা করছে চৈত্র মাসের দুপুর। আর 8 বছরের নাতি বলরাম এসে বলল, দাদা মশাই, একটা লোক আপনাকে খুঁজছিল। কৃষ্ণরাম বললেন, কে রে? কে? কোথায়? বাইরে আপনার নাম করছিল। কৃষ্ণরাম একটু বিস্মিত হয়ে বললেন, আচ্ছা আচ্ছা, এখানে নিয়ে আয়। তোর মামার বাড়ির কেউ নয় তো? না, তাদের সবাইকে আমি চিনি। এ লোকটা ওই ভিখারির মতো নোংরা পানা। কৃষ্ণরাম রীতিমতো অবাক হয়ে বললেন, ভিখারি এসে নাম ধরে আমার খোঁজ করছিল? হ্যাঁ, কালো মতো লোকটা, খালি গা, চোখ দুটো দেখলে ভয় করে দাদা মশাই। আমাকে দেখে ও একটা আঙুল তুলে বলল, কৃষ্ণরামকে গিয়ে বলো তার মনে আছে তো। ও হ্যাঁ, লোকটা নিজের নাম বললো শ্রীপদ। শ্রীপদকে মনে আছে কিনা জিজ্ঞাসা করতে বললো। কে গো লোকটা দাদু? বিবর্ণ মুখে কাজ ফেলে নাতিকে কোলে নিয়ে ভেতর বাড়িতে উঠে গেলেন কৃষ্ণরাম। 1 মাসের মধ্যে সন্ন্যাস রোগের কৃষ্ণরাম গত হলেন। দেশের জমি জমা ভাগ চাষিদের দিয়ে ছেলে বউ আর মাকে নিয়ে শিবরাম কলকাতায় চলে গেল। সেখানে সে বড় চাকরি করে। আধুনিক ছেলে, চাষবাসে বিষয়কর্মে তার তেমন উৎসাহ ছিল না। কমলাও সঙ্গে গেলেন। এই কাহিনী বলতে আমার ভালো লাগছে না। রামের মৃত্যুর পর থেকে সবটাই মরে যাওয়ার, উড়ে পুড়ে যাওয়ার ইতিহাস। যতই দোষ থাক, কিছু মানুষ খুব কষ্ট পাচ্ছে। এ দেখতে বা ভাবতে আর ভালো লাগে না। তবুও শুরু যখন করেছি শেষ অবধি বলি। কৃষ্ণরাম সারচিত ধামে প্রস্থান করার পর বছর 10 সব শান্ত। গল্প বলার সময় 10 বছর কথাটা এক নিঃশ্বাসে বলা গেলেও 10 বছর কাটতে ঠিক 10 বছরই লাগে। এই দীর্ঘ সময় পারিবারিক অভিশাপের স্মৃতিটা আবছা হয়ে এলো। মানুষ দুঃখের স্মৃতি ভুলবারই চেষ্টা করে বা একটা অবচেতন প্রচেষ্টার সময় থাকে। তার সঙ্গকালের ব্যবধান মিলে চৌধুরী পরিবার থেকে কালো ছায়াটা একেবারে মুছে গেল। এখন বলরামের বয়স 16, শিবরামের বয়স এখন 40। কলকাতায় যে বাড়িটা ভাড়া নিয়েছিল শিবরাম, তার 3 দিকে ঘর, মাঝখানে উঠোন, আর উঠোনের মাঝে চৌবাচ্চা। স্নান করা, বাসন মাজা বা কাপড় কাচা ইত্যাদি উঠোনেই সারা হয়। উঠোন থেকে রোয়াকে উঠবার সিঁড়িতে উঁচু উঁচু ধাপ। কমলা নিরুপমা অর্থাৎ কৃষ্ণরামের স্ত্রী, বয়স অনেক হলো। অত উঁচু ধাপ ভেঙে বারান্দায় উঠতে কষ্ট হয়। শিবরাম জনাতিকে মিস্ত্রি রাখিয়ে পুরনো সিঁড়ি দুদিক দিয়ে একটা করে কয়েক ধাপ গাঁথাবার ব্যবস্থা করলো। সেদিন তার অফিসের জরুরি কাজ আছে, না গেলেই নয়। অফিস থেকে সন্ধ্যাবেলা ফিরে শিবরাম দেখল গাঁথনির কাজ শেষ হয়ে গিয়েছে। বলরাম বলল, তোমার আজ ফিরতে দেরি হলো বাবা? হ্যাঁ, কাজের চাপ ছিল। মিস্ত্রিরা কোথায় গেল? কাজ শেষ করে জল খাবার খেতে গিয়েছে। আমি বলে দিয়েছি তুমি এলে আসতে। বেশ করেছিস। তুই উপরে গিয়ে একটা লণ্ঠন নিয়ে আয় দেখি, হাত মুখটা একবার ধুয়ে নি। বলরাম উপরে যেতেই মিস্ত্রিদের একজন এসে দাঁড়ালো উঠোনে। শিবরাম বারান্দা থেকে বলল, কত মজুরি? হ্যাঁ, একটা দর ঠিক করে দাও। খালিগা লোকটা কোমরের কাছে তেমন একটা কাপড় জড়ানো জুল জুলে 2 চোখ তুলে বলল, আমাকে মনে আছে তো? মনে করিয়ে দিতে এলাম। শিবরামের ভয়ার্ত চিৎকারের বলরাম দৌড়ে নেমে একটা লণ্ঠন হাতে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, কি হয়েছে? শিবরাম ফ্যাল ফ্যাল করে চারিদিকে তাকিয়ে বলল, একেবারে চোখের সামনে উবে গেল লোকটা। কি? কে 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 এসেছিল বাবা? কমলা নিরুপমা পেছন পেছন নেমে এসেছিলেন। তারাই পরিবারের এই লক্ষণ বহুদিন ধরে দেখছেন। নিরুপমা কেঁদে উঠে শিবরামকে জড়িয়ে ধরলেন।
কমলা দুর্গা নাম জপ করে সারা গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সবাই ধরে বেহুল শিবরামকে দোতলায় নিয়ে গেল। খানিক পরে মিস্ত্রিরা এলে বলরাম নিচে এসে জিজ্ঞাসা করলো, ও কাকু, তোমাদের মধ্যে কি কেউ একটু আগে এসেছিল? তারা অবাক হয়ে বলল, কই না তো, আমরা তো এই চা বিস্কুট খেয়ে এলাম। কেন বাবু? না, কিছু না। ভয়ে ভয়ে কিছুদিন যাওয়ার পর বোঝা গেল শিবরামের প্রাণের আশঙ্কা বোধহয় নেই, তার থেকেও বড় ক্ষতি এবার হয়ে গিয়েছে। শিবরাম আজকাল চুপচাপ বসে থাকে, অফিসে যেতে চায় না, মাঝে মাঝে কেবল বলে ওঠে, তাহলে আর বাকি রইল কি? জলজান্ত মানুষই যদি উবে যেতে পারে তাহলে আর কি বাকি রইল? অদ্ভুত এক বাতিক গড়ে উঠল তার, সব কিছু ঢাকা দেওয়ার বাতিক। টাকা পয়সা, জুতো, খাবার দাবার সব ঢাকা দিয়ে বেড়ান সারাদিন। বলরাম গিয়ে বাবার হাত ধরে বলে, ছি, ওদিকে চলো তো, কি হচ্ছেটা কি? শিবরাম ব্যস্ত হয়ে বলে, আরে দাঁড়া দাঁড়া, এইটুকু ঢেকে দিয়ে যায়। আজকাল সবকিছুই তো কর্পূরের মতো উবে যাচ্ছে। মাঝরাতে স্ত্রীর গায়ে লেপ নামিয়ে এনে চাপা দেওয়ার চেষ্টা করে। স্ত্রী ভয় পেয়ে বলল, আহ, করছোটা কি? লেপটা নিয়ে এলাম তাক থেকে নামিয়ে। যা দিনকাল পড়েছে, চাপা দিয়ে শো। কে কখন কোথায় উবে যাবে তা নাকি কেউ দেখতে পাবে নাকি? তারপরে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, তুমি না থাকলে আমার চলে না যে। চুপি চুপি দিয়ে থাকো, আমি দেখে আসি খোকার গায়ে ঢাকা আছে কিনা। স্ত্রীর চোখে জল আসে, হাত ধরে স্বামীকে জোর করে বসায়। বসো দেখি, এই গরমে আর বুলুর গায়ে লেপ দিতে হবে না। বাতিক বাড়তে লাগলো। প্রথমে তবু কথা বলতো শিবরাম, তারপর ক্রমে কথাবার্তা অসংলগ্ন হয়ে এলো। একদিন একেবারেই বন্ধ হয়ে গেল। রয়ে গেল শুধু সবকিছু ঢাকা দিয়ে বেড়াতো বাতিক। দেহ ফেলে রেখে শিবরামের চেতনা পূর্বপুরুষের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করতে করতে কোথায় গেল কে জানে। এই অবস্থায় আর কলকাতায় থাকা চলে না। শিবরাম আর উপার্জন করে না, কলকাতার খরচ চালাবে কে? দেশে যা জমি জমা আছে আয় করে চলে যাওয়াই উচিত, কিন্তু মালিক অনুপস্থিতি থাকলে কে আর তার প্রাপ্য দিতে বাধ্য হয়? কাজেই মা ছেলেতে আর ঠাকুমা মিলে পরামর্শ করে। চৌধুরী পরিবার বেশ অনেক বছর পরে আবার গ্রামে ফিরে এলো। বলরামের বিয়ে পরীক্ষা হয়ে গিয়েছে, এখন একটু বিষয়কর্ম দেখলে ক্ষতি কি? এই সময় এই ঘটনার সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ ঘটে। আমার বয়স তখন ওই 45। মাঝে মাঝে গ্রামে আসি, আবার উধাও হয়ে যাই। দাড়িগোপ রেখেছি, ওই তন্ত্রমতে সাধক বলে বেশ একটু খ্যাতিরও হয়েছে। একবার বলরাম আমাকে ডেকে বলল, ও কাকা বাবু, আমাদের পারিবারিক দুর্ভাগ্যের কথা তো সবই জানেন, এর কোনো বিহিত হয় না? বললাম, কি বিহিতের কথা বলছো? দেখুন, আমি কলকাতায় ওই পিয়াসন সাহেবের ছাত্র ছিলাম। আজ খুবই ব্যাপারে বিশ্বাস করতে মন চায় না, কিন্তু ঠাকুরদা মারা যাওয়ার সময় আমার নিজের অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল। আমি ঠাকুরদাকে বলেছিলাম শ্রীপদের কথা, তারপর বাবার এই অবস্থা। সবটাই কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারছি না। আমার মা ঠাকুমা জেঠুমার কথা ভাবুন তো, এই অভিশাপ কি কাটানো যায় না? একটু ভেবে বললাম, অলৌকিক উপদ্রব দূর করার জন্য একটা বিশেষ হোম করা যায়। তুমি ইংরেজি পড়া ছেলে, বিশ্বাস করবে কিনা জানি না, যদি ওই হোম আমি শেষ করতে পারি তাহলে হয়তো তোমাদের বিপদ চিরকালের জন্য কেটে যাবে। বলরাম আমার কথা শুনে একটু অবাক হয়ে বলল, কেন শেষ করতে পারার অসুবিধাটা কি?
সে তোমাকে এখন বলবো না। আচ্ছা, তুমি কি চাও আমি হোম করি? নিশ্চয়ই নিশ্চয়ই, সবার মঙ্গল হওয়ার জন্য যদি কিছুমাত্র সম্ভাবনা থাকে তাহলে আমার বিশ্বাসের জন্য আমি তাতে বাধা দেব না। ঠিক আছে, এই মাসের শেষ অমাবস্যার রাত্রি আমি হোম করব। তুমি ব্যবস্থা করো, আমি ফর্দ দিয়ে দিচ্ছি। জোগাড় করে ফেলো চটপট। কিছু জিনিস লাগবে যা তুমি জোগাড় করে উঠতে পারবে না, সেগুলো আমি নিয়ে যাব। রাত 10টায় পুজোয় বসবো, 12টা থেকে হোম শুরু হবে, কিন্তু আমার একজন সঙ্গী চাই। যে বলরাম বলল, কাকে চাই বলুন? তোমাদের ওই কুলপুরোহিত ছিলেন না ভবেশ ভট্টাচার্য, তার ছেলে নরেশ তো পূজা অর্চনা করে, তাকেই বলে রেখো। আচ্ছা বেশ বেশ, তাই হবে। নির্দিষ্ট দিনে চৌধুরী বাড়ি পৌঁছে দেখি আয়োজন সব সম্পূর্ণ। বাড়ির সামনে বিরাট উঠোনে শামিয়ানা টাঙিয়ে তার নিচে হোমের জায়গা করা হয়েছে। কুশাসন ও সমৃদ্ধ ও অন্যান্য জিনিস রাখা হয়েছে। তার একদিকে বিষণ্ণ মুখে নরেশ ভট্টাচার্য বসে। আমি গিয়ে নরকপাল হারের মালা আর ফুলশুদ্ধ কচু গাছের ডাল নামিয়ে রাখছি দেখে সে কাতর হয়ে বলল, আগে চক্রবর্তী মশাই, আমি কি পারবো? আমি তো মানে আপনাদের মতে হোম কিছু জানি না। বললাম বলরামকে, তবু আমাকে জোর করে নিয়ে এলো। হেসে বললাম, কিছু ভয় নেই ভট্টাচার্য মশাই, আপনাকে কিছু করতে হবে না। কেবল মাঝে মাঝে এটা ওটা হাতে হাতে একটু এগিয়ে দেবেন। বড় হোম তো, আর পুজো এক হাতে করা যায় না। বলরামকে ডেকে বললাম, হোম আরম্ভ করার পরে বাড়িতে নানা রকম উপদ্রব আর উৎপাত হতে পারে, ভয় পেও না যেন। স্থির হয়ে এক জায়গায় বসে ঈশ্বরের নাম করবে। বিরুদ্ধ শক্তি চেষ্টা করবে যাতে আমি হোম শেষ না করতে পারি। পুজো শুরু করে সবে দেহবন্ধন আর আসন শুদ্ধি করেছি। বাড়ির ছাদে দড়াম করে একটা বিকট আওয়াজ হলো। বলরাম দৌড়ে দেখতে গেল কি ব্যাপার। ফিরে এসে বলল, কি আশ্চর্য, একটা থান ইট এসে পড়েছে কোথা থেকে বাড়ির ছাদে। থান ইট পাঠানো কি খুবই সোজা কথা। আমি ততক্ষণে ঘটনা স্থাপন করে মঙ্গল ভৈরবের ধ্যান শুরু করেছি। ভৈরবকে সামান্য ঘার্য দেবার সময় বাড়ির সঙ্গে লাগু এক বিরাট চটকা গাছ থেকে অসংখ্য কাক ডেকে ওঠে। কাকা শব্দে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। ব্যাপারটা শুনতে সামান্য লাগছে, কিন্তু যার অভিজ্ঞতা নেই সে বুঝতে পারবে না রাত 11টার সময় 1000 খানেক কাক মাথার উপরে ডাকলে কেমন লাগে। সেই অমাবস্যার নিকষ কালো অন্ধকার উড়ন্ত কাকদের অপার্থিব ডাকে খান খান হয়ে যেতে লাগলো। এইসব অশুভ শক্তির এইসব অশুভ ইঙ্গিত দেখে বাড়ির মেয়েরা একতলার বারান্দায় বসে কাঁদছেন। আমার মন বারে বারে পুজো থেকে সরে যাচ্ছে। বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে অবিনিষ্ট হওয়ার চেষ্টা করছি। পুজো শেষ হয়ে আসছে। এইবার ভৈরবের আরতি করব, তারপর হোম হবে। প্রথমে দীপ এবং পরে ধূপধুনোর আরতি। নরকপালের সবের আচ্ছাদন থেকে আহত বস্ত্রের সলতে পাকিয়ে তেল দিয়ে দীপ জ্বালালাম। নরেশ ভট্টাচার্য গাব ফলের মতো চোখ করে পুজোর প্রক্রিয়া দেখছিল। তাকে বললাম, ধুনুচি জ্বালান, এবার ধুনুচির আরতি করব। দীপের আরতি চলছে। নারকেল ছোবড়ার আগুন করে তাতে অনেকখানি ধুনো ছড়িয়ে দিতেই গল গল করে ধোঁয়া উঠতে লাগলো এবং আতঙ্কে চিৎকার করে উঠল নরেশ ভট্টাচার্য। ধুনোর পবিত্র মিষ্টি গন্ধের বদলে বিষম প্রীতিগন্ধের বাতাস ভরে গিয়েছে। যারা নরেশ ভট্টাচার্যের আর্তনাদ শুনে কি ব্যাপার দেখার জন্য এগিয়ে এসেছিল তারা নাকে কাপড় দিয়ে পিছিয়ে গেল। বিদ্যুৎ বেগে চারিদিকে ছড়িয়ে পড়ল মরা পচা দুর্গন্ধ।
মহিলারা চিৎকার করে কাঁদছেন। নরেশ আচ্ছন্নের মতো এলিয়ে আছে একদিকে। দোতলার বারান্দা থেকে আকুল হয়ে চেঁচাচ্ছেন শিবরাম। ঢাকা দিয়ে দে, ঢাকা দিয়ে দে, এই ঢাকা দিয়ে দে। দীপ নামিয়ে ভৈরবের ধ্যান করে একটি রক্ত জবা ছুঁড়ে দিলাম ধনুচিতে। সঙ্গে সঙ্গে বিকট গন্ধ মিলিয়ে গিয়ে ধনুর নিজস্ব গন্ধ ফুটে উঠল বাতাসে। আস্তে আস্তে হলো না, কেউ যেন জাদু বলে এক মুহূর্তে সব জায়গায় একসঙ্গে গন্ধটাকে বদলে দিল। বলরাম পাংশু মুখে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হয় তার অবিশ্বাস কেটে এসেছে। আমার তখন কেবল এক চিন্তা, হোম শেষ হবে তো। পুজো শেষ করে হোমের বেদিতে বালির ওপর যোগিনী মণ্ডল আঁকলাম। হাড়ের মালা গলায় দিয়ে বসে শুরু করলাম হোম। বীজ মন্ত্র উচ্চারণ করে আহুতি দিয়ে চলেছি। নরেশ বসে সমৃদ্ধ এগিয়ে দিচ্ছে। হঠাৎ দেখলাম আগুনের তেজ যেন কমে আসছে। শুকনো বেলকাঠ জ্বলছে। অনেকখানি করে ঘি একেবারে আহুতি দিচ্ছি। আগুন নিভে আসার তো কোনো কারণ নেই। নরেশ ভালো করে কি দেখবার ভঙ্গিতে সামনে ঝুঁকে পড়ে বলল, আরে আবার কি? দেখুন দেখুন, এটা কি? তাকিয়ে দেখি হোমের বেদি শুকনো বালি ভিজে উঠেছে, যেন তাতে বেশ খানিকটা জল ঢেলে দিয়েছে। বিঘত প্রমাণ উঁচু মাটির বেদি করে তার উপর পুরু করে বালি বিছিয়ে হোমের জায়গা হয়েছে। কাজেই স্যাঁতস্যাঁতে জমি জল উঠবে তাও সম্ভব নয়। এ যেন মনে হচ্ছে মাটির তলা থেকে জল উঠেছে। কেউ যেন তলা থেকে পিচকিরি করে জল দিয়ে ভেজাচ্ছে বালি। এই শুরু। আমি বুঝতে পেরেছিলাম হোম শেষ করতে পারবো না। বলরামের জন্য মায়া হচ্ছিল। সে বেচারা এখনো আমার উপর নির্ভর করে তাকিয়ে রয়েছে। এরপর মাটির তলা থেকে যজ্ঞবেদীর নিচে হুড়হুড় করে জ্বলে উঠতে লাগলো, যেন কোনো ঝর্ণার উৎসমুখে পুজোয় বসেছি। আমার আসন ভিজে গিয়ে জল গড়াতে লাগলো। শেষ দিকে যেন হঠাৎ করে একটা জলের ঢেউ তলা থেকে উঠে বালি সমৃদ্ধ সব ভাসিয়ে নিয়ে গেল। আগুনও গেল নিভে। তারানাথ থামলো। কিশোরী আর আমি একসঙ্গে বললাম, তারপর ঠাকুরমশাই? বিঘ্ন হেসে তারানাথ বলল, তারপর আর কি? আমার জয়ের গল্প তো অনেকই শুনেছ। এইটা আমার ব্যর্থতার গল্প। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুরমশাই, চৌধুরী পরিবারের কি হলো? তারানাথ খুব মৃদু গলায় বলল, এখন সত্যি তাদের বংশে বাতি দিতে আর কেউ নেই। আমরা দুজন চুপ মেরে রইলাম। তারানাথ বলল, কি শেষটা পছন্দ হলো না বুঝি? কেমন ভাবে তো জিতটা তো পিরিজনেরই হলো। চৌধুরী পরিবার বেঁচে গেলে সেটা ঈশ্বরের ন্যায় বিচার হতো কি? পৃথিবীর আদালতে এই মানুষগুলো বিচার পায় না, বড় আদালতে সে এখনো সুবিচার হয়। তা তো প্রমাণিতই হলো। অবশ্য অনেকগুলো মানুষ যারা শ্রীপদর ভাগ্য বিপর্যয়ের ব্যাপারে সরাসরি জড়িত ছিল না, তারাও কষ্ট পেল। তা সে কি আর করা যাবে? এ তো নিয়তির অখণ্ড বিধান। আমরা উঠে আসছি, তখনই তারানাথ বলল, হিন্দু বিধবা সহজে পরিত্রাণ পায় না। কমলার নিরুপমা অতিবৃদ্ধ হয়েও এখনো বেঁচে আছেন, থাকেন কাশিতে। সম্বল খুব সামান্যই কষ্টে সৃষ্টে চলে যায়।